কোর্টের মধ্যে পেছুর কথায় প্রমাণ হয়ে যায় যে তটিনী শিবপ্রসাদকে শুট করেনি, শুট করেছিল সৌরভ। তখন তখন সৌরভের জেল কাস্টাডি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ জজ সাহেবকে বলে, আমি আপনাকে বলছি বলছি মাননীয় ধর্মপতা, যে আমার স্ত্রী তটিনী গাঙ্গুলি আমাকে শুট করতে পারে না। সে আমাকে খুব ভালোবাসতো। আমাকে আমাকে সে কখনোই শুট করবে না। আমাকে শুট করেছিল অন্য কেউ আমার ওর তটিনীর পিছন থেকে আমাকে শুট করে দেয়। তখনই জজ সাহেব বলে, আপনি কাকে সন্দেহ করছেন? তখনই শিবপ্রসাদ বলে, আমি সন্দেহ করছি না, আমি শিওর আমি সত্য কথা বলছি। আমার কাছে প্রমাণ আছে যে সেই বন্দুকটা চালিয়েছিল ওই সৌরভ চালিয়েছিল। তখনই সৌরভের দিক থেকে লয়ার হেসে উঠে বলে, এসব মন করা গল্প আপনি বলবেন না আপনি শিবপ্রসাদ গাঙ্গুলি, আপনি কি মনে করেছেন এভাবে মন গড়া গল্প বলে আপনি আপনি আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন? না, কখনোই না। আপনি আপনার স্ত্রীকে এভাবে মন গড়া গল্প বলে বাঁচাতে পারবেন না। সে যে অপরাধ করেছে তার শাস্তি সে পাবে, অবশ্যই সে সেই শাস্তি পাবে। তখনই তো শিবপ্রসাদ বলে, আমার স্ত্রী কোনো অন্যায় করেনি, কোনো অপরাধ করেনি। সে একজন ভালো মানুষ। তাকে ফাঁসানো হচ্ছে, একটা নারীকে ফাঁসানো হচ্ছে, একটা মাকে ফাঁসানো হচ্ছে। এসব আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। তখনই দেখা যায় যে তখনই লয়ার বলে ওঠে যে, আচ্ছা আপনি যে বড় বড় মুখ করে বলছেন, আপনি কি প্রমাণ দেখাতে পারবেন? তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি প্রমাণ দেখাতে পারবো। আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে। ওই গ্রামেরই একটা ছেলে পেচক সেই সব কিছু দেখেছিল। সে তখন যে ডাব গাছ থেকে ডাব চুরি করছিল, আর তখনই সৌরভকে দেখে যে তটিনীর পিছন থেকে শুট করছে, আর তটিনীর মাথায় আঘাত করেছে, আর আমাকে নিয়ে গঙ্গার জলের দিকে চলে যাচ্ছে। তখনই দেখা যায় তটিনী মনে মনে বলে, এত কিছু হয়ে গেছে, আমি এখনো সবকিছু মেনে নিতে পারছি না। কি করব, কি হবে, কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে সৌরভ তো খুবই চিন্তায় পড়ে, আর মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে? আমি কি আমার নামে এত এত কিছু জানলো কি করে শিবপ্রসাদ? না না, এটা আমাকে কিছু একটা করতে হবে। এভাবে সবকিছু হাতছাড়া হয়ে যাবে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছি না। না না, এটা কিছুতেই হাতছাড়া হতে পারে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে তখনই শীতল ওখানে আড়ালে দাঁড়িয়ে থাকে আর সমস্ত কথা শুনতে থাকে। তখন শিবপ্রসাদ বলে, জজ সাহেব, আমি সত্যি কথা বলছি, আমি প্রমাণ করে দিতে পারবো। তখনই সৌরভ বলে, জজ সাহেব আমি বলছি, এই পরশুরাম আমার বস মহিতোষ মজুমদারকে মারতে গিয়েছিল। তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এমনকি আরো অনেকেরই মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাই তাই একে ছাড়বে না জজ সাহেব। তখনই জজ সাহেব বলে ওঠে যে, সৌরভ, আপনি আপনার কাছ থেকে জ্ঞান নেব না, আমি প্রমাণের সঙ্গে কথা বলি। আপনি কি বললেন, কি করবেন, সেটা সেটা দেখে আমার আমার কথা বলার কোনো ধরন নেই। আমি আমার মতো করে চলছি, আমি আইনের পথে চলছি। তাই আপনি নিজেকে শান্ত করে বসে পড়ুন। এদিকে কর্ণ চ্যাটার্জি বলে, সৌরভ, এভাবে উত্তেজিত বসে কোনো ভুলভাল কিছু করে ফেলো না, হলে কিন্তু হাতের বাইরে চলে যাবে এই কেসটা। তখন মহিতোষ মজুমদার বলে, সৌরভ রিল্যাক্স রিল্যাক্স সৌরভ, এভাবে উত্তেজিত হবে না। কারণ পরশুরাম অনেক কিছু জেনে গেছে। তাই এখন যদি উত্তেজনার বসে তুমি কিছু করে বসো বা বলে বসো, তাহলে কিন্তু আমাদের উল্টে চলে যাবে এই কেসটা। আমাদের হাতের বাইরে চলে গেলে পরশুরাম কিছুতে আমাদেরকে ছেড়ে দেবে না, আমাদেরকে শেষ করে ফেলবে। তখনই সৌরভ বলে, আমি তাই বলে এই সব কিছু মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। কেন মেনে নেব এই সব কিছু? কোনোভাবে আমি এই সব কিছু মানতে পারবো না। আমি আমি এর শেষ দেখে ছাড়বো। তখনই দেখা যায় যে নন্দিনী মুখার্জি বলে, জজ সাহেব, আমি তো প্রমাণ দেখাচ্ছি, আর পেচকেও এই কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। তখনই জজ সাহেব বলে, হ্যাঁ হ্যাঁ, কাঠগড়ায় আসবে পেচক আসতে হবে। ওর কথার ভিত্তিতেই সবকিছু হবে। তখনই দেখা যায় যে বাদীপক্ষের লয়ার বলে, আসবে না, এখানে কেউ আসবে না, এটা মন গড়া গল্প হচ্ছে, এখানে মন গড়া গল্প বলা হচ্ছে। তখনই দেখা যায় যে নন্দিনী বলে, এখানে কোনো মন গড়া গল্প হচ্ছে না, যেটা সত্য সেটাই হচ্ছে। জজ সাহেব, আমি আপনার কাছে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। তখন এই জজ সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, মাত্র 5 মিনিট সময় দেব। অন্যদিকে দেখা যায় বলরাম আর মায়া পেচোকে নিয়ে আসে, আর পেচো বাইরে এসে খুবই ভয় পেতে থাকে। এদিকে তখন ফিজিদের গন্ডারা ওখানে এসে উপস্থিত হয়, আর গন্ডারা বলে ওঠে,
আজকে যে করে হোক আমাদের মিশনটা সাকসেস করতে হবে, না হলে কিন্তু বস আমাদের ছাড়বে না। তখনই অন্য আরেকজন বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছিস, আজকে আজকে এই বেটাকে একেবারে মেরে ফেলবো, এর জন্য আমাদের এত কিছু হচ্ছে। এদিকে বলরাম আর মায়া পুরো ছায়া দিয়ে ছিল ওই পেচকের, আর বলছিল যে তোর তোর কিচ্ছু হবে না, তুই নিজেকে একটু সাহস রাখ নিজের প্রতি, আমরা তোর কোনো ক্ষতি হতে দেব না, আর স্বয়ং পরশুরাম এখানে আছে, তোর কিচ্ছু হবে না। তখনই পেচো বলে, তবুও আমার ভয় করছে বাবু, আমাকে যদি এখানে মেরে ফেলা হয়, আমি মরতে চাই না বাবু, আমি মরতে চাই না, আমার পরিবার আছে, আমার সংসার আছে, আমি কেন মরবো বাবু, আমি মরতে পারবো না। তখনই বলরাম বলে, আরে তুই মরবি না, চল এখন, চল ভিতরে চল, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে হবে না। তখনই বলরাম আর মায়া পেছোকে নিয়ে ভিতরে চলে যায়, আর সঙ্গে সেই গন্ডা দুটো ফলো করতে করতে ঠিক চলে আসতে থাকে। অন্যদিকে দেখা যায় যে মুখার্জি বাড়িতে সবাই ডাইনিং টেবিলে বসে থাকে, তখনই কফি খেতে থাকে দীপালি। আর তখন ত্রিপর্ণা বলে, আমি আর পারছি না, আমার বরটার খোঁজ নেই, আমার বরটা কি করছে জানি না, ও আমার বরটাকে মেরে ফেলবে, আমি এত করে বোঝাচ্ছি আরাধ্যা আর আয়েশিকে, কিছুতেই দুটো বুঝতে চাইছে না। তখনই দেখা যায় যে ভূমিকা বলে, মা এভাবে কেন বলছেন, আরাধ্যার দিকটা তো আপনাকে দেখতে হবে, আয়েশির দিকটাও আপনাকে দেখতে হবে। আরাধ্যা, আয়েশি আপনারই দুটো মেয়ে, তাহলে আপনি কেন এভাবে কথা বলছেন মা, এভাবে কথা বলবেন না। তখনই দেখা যায় যে তখনই ত্রিপর্ণা বলে, ভূমিকা তুমি ভুলে যাচ্ছ, আমি তোমার শাশুড়ি, আর তোমার শ্বশুর মশাইয়ের কোনো খোঁজ নেই। তখনই ভূমিকা বলে, হ্যাঁ খোঁজ নেই, সেটা তো আমি দেখতে পাচ্ছি, তাই বলে আপনি বারবার আরিধ্যা আর আর আয়ুষের দিকে আঙুল কেন উঠাচ্ছেন, ওদের কি দোষ, ওরা তো কোনো দোষ করেনি, তাহলে ওদের দিকে কেন আঙুল উঠবে। তখনই দেখা যায় যে আয়েশি কান্না করতে করতে, আরাধ্যা কান্না করতে করতে বলে যে, মম তুমি আমার দিকে এভাবে আঙুল তুলো না মম, তুমি বুঝতে পারছো মম, মম আমারও তো কষ্ট হচ্ছে, আমারও খারাপ লাগছে, ড্যাডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা আমার কি দোষ আছে। তখনই দেখা যায় দীপালি বলে, না না আরাধ্যা, তোমার কোনো দোষ নেই, তুমি কিচ্ছু করনি। তখনই দেখা যায় যে বাড়িতে আরো সবাই অনেকটা রেগে যায়। তখনই ভানু বলে ওঠে, এই সব কিছুর জন্য আরাধ্যা আর আয়ুষই দায়ী, আরাধ্যা আর আয়ুষী এই বাড়িতে পড়ে আছে, আর ওদিকে কর্ণ চ্যাটার্জি আর ভিজিত এই জিৎ মুখার্জিকে আটকে রেখেছি, এটা কি বুঝতে পারছে না আরাধ্যা আর আয়ুষী। তখনই দেখা যায় ত্রিপর্ণা কেঁদে কেঁদে বলে, ঠিক বলেছো ভানু, ভানু ওদের জন্য আজকে আমার বরটার এই অবস্থা হয়েছে, আমার বরটা কোথায় আছে, কি করছে কিছু জানি না, এই সব কিছুর জন্য আয়ুষী আর আরাধ্যা আর ওদিকে তটিনী দায়ী। তখনই ভানু বলে, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, এই সব কিছুর জন্য আরাধ্যার আয়েশি আর ওই তটিনী তো এরাই দায়ী, ওরা যদি ঠিক মতো সবকিছু করতো তাহলে এমনটা হতো না। তখনই ত্রিপর্ণা বলে, আমি আরাধ্যাকে বিয়ে দিয়েছিলাম কাবিরের সঙ্গে সুখে সংসার করতে, আর ওদের সঙ্গে টক্কর দিয়ে আরাধ্যা এ বাড়িতে চলে এসেছে, ও বুঝতে পারছে না এ বাড়িতে ওর জন্য কি অপেক্ষা করছে। আরাধ্যা কিচ্ছু বুঝতে পারছে না ভানু, আমি এত করে বলছি কিছুতেই বুঝতে চাইছে না, এই বলে আরাধ্যাকে চড় মারতে যায় ত্রিপর্ণা। তখনই দীপালি ধরে ফেলে হাতটা আর বলে, এটা কি করতে যাচ্ছিলি তুই ছোট, এটা করতে পারিস না, তুই আরাধ্যাকে মারতে পারিস না, কেন মারছিস আরাধ্যাকে, ও ভুল কিছু করেনি রে, ও মেয়েটা আর কত সহ্য করবে, অনেক তো সহ্য করলো, বিয়ের পর থেকে সহ্য করতে করতে এই অবধি এসেছে, এখন অবধি কাবির ভালো হওয়ার নামই নিচ্ছে না। তখনই বাবিন বলে যে একদম একথা বলবে না জেঠিমা, কারণ আরাধ্যা আর আয়ুষীর জন্যই আমার ডেটকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মম যেটা করছে সেটা একদম ঠিক কাজ করছে, মম তো ঠিক উচিত শিক্ষাই দিচ্ছে আরাধ্যাকে, হয়তো আরাধ্যা এই শিক্ষা পেলে আর এমনটা করবে না। তখনই আরাধ্যা কেঁদে বলে যে, আমি যা করেছি বেশ করেছি, আমি যা করেছি আমি আরো করব, কারণ কাবিরকে ভালোবেসেছিলাম, ওর সব অন্যায়কে মেনে নিয়েছিলাম, ওর অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলাম, বিয়ের আগে থেকে ওকে সাপোর্ট করেছিলাম, কিন্তু তার বিনিময়ে আমি কিছু পাইনি, শ্বশুরের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলাম, যেটা বলেছে তেমনটাই চলেছিলাম, কিন্তু তার বিনিময়ে কি হলো, কিন্তু পরে আমাকেই কথা শুনতে হয়, আমাকেই অপমানিত হতে হয়, আমি আর এই সব কিছু মেনে নিতে পারছি না। তখনই ত্রিপর্ণা বলে, পোড়ামুখী এসব কথা বলিস না এসব কথা, তোদের জন্য আজকে আমার বরটা মরতে বসেছে, আমার বরটা মরে গেলে তখন কি হবে। তখনই দেখা যায় যে দীপালি বলে,
কি বলছিস ছোট, এসব এসব কথা বলিস না, এসব কথা মুখে আনতে নেই। তখনই ভূমিকা বলে, মা আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আপনি কেন এসব ভুলভাল কথা মুখে আনছেন? এসব কথা মুখে আনবেন না মা। দেখুন আরাধ্যার চোখের দিকে তাকিয়ে দেখুন মেয়েটার কি অবস্থা হয়েছে। আর মেয়েটাকে অপমান করবেন না মা, এবার তো ছেড়ে দিন মেয়েটাকে। তখনই তখনই ত্রিপর্ণা বলে, আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু বলতে চাই না। এরপরে অন্যদিকে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী কোনো চিন্তা করো না, আমি আছি, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু হবে না, বুঝতেই তো পারছো। তখনই দেখা যায় তটিনী বলে, আমি জানি তুমি আমার পাশে আছো, আমার কিছু হবে না, কিন্তু তবু আমার কেন জানি ভয় ভয় করছে জানো তো। তখনই শিবপ্রসাদ বলে, তটিনী শিবপ্রসাদ থাকতে তোমার ভয় করে? আমি আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু আমার তটিনীর গায়ে কোনো আঁচ আমি রাখতে দেব না। তখনই তটিনী বলে, সেটা আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো, এই ভালোবাসা হারানোরই তো ভয় পাচ্ছি আমি। তখনই শিবপ্রসাদ বলে, আচ্ছা আমি বাইরে দেখে আসি যে যে ওই পেচকটা এসেছে কিনা। তখনই তটিনী বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে শিবপ্রসাদ যখন বাইরে আসে আর দেখতে পায় যে পেচককে শুট করার জন্য গুন্ডারা পিছনে বন্দুক তাক করে আছে, তখনই বলরামকে বলে, বলরাম মায়া সে পেচকে নিয়ে বসে পড়ো। এরপরে শিবপ্রসাদ বন্দুকে শুট করে দেয় দুটো গুন্ডাকে, আর তাদের তাদের হাতে হাতে বুলেট লেগে যায়। এরপরে শিবপ্রসাদ বলে, বলরাম ভাই তুই এই দুটোকে নিয়ে যে এমন জায়গায় লুকিয়ে রাখ যেন ওকে কেউ খুঁজে না পায়, আর একটা কথা, ওরা যেন মরে না যায়। তখনই বলরাম বলে, তুই যেমনটা বলবি ভাই তেমনটাই হবে। তখনই শিবপ্রসাদ বলে, হ্যাঁ আমি 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 পরে দেখে নিচ্ছি, আর পেচকে নিয়ে ভিতরে আমি যাচ্ছি। এরপরে পেচকে নিয়ে চলে গেলে আড়াল থেকে এই সবকিছু দেখে ফেলে শীতল, আর বলে যে আমি সবকিছু দেখে নিয়েছি শিবপ্রসাদ, তুমি যতই আমার কাছ থেকে লুকাতে চাও, আমাদের কাছ থেকে লুকাতে চাও, তাও তুমি সেটা পারবে না, কারণ আমি এই শীতল থাকতে তুমি কখনোই এই সবকিছু করে উঠতে পারবে না, কারণ আমি থাকতে সেটা করতে দেব না তোমাকে। শীতল সব সময় তোমার সামনে এসে দাঁড়াবে। অন্যদিকে দেখা যায় ত্রিপর্ণা তো কিছুতেই মেনে নিতে পারছে না, আর একই কথা বারবার বলছে যে আমি মানতে পারছি না, আমি কি করব এখন। বাবিন বাবিন তোর তোর ড্যাডকে বাঁচাতে হবে বাবিন, আমার কথা বুঝতে পারছিস বাবিন? তখনই বাবিন বলে, যে মম আমি কি করব এখন, আমার কি করার আছে বলো, আমি কিচ্ছু করতে পারবো না, যা করার এখন আরাধ্যা আর আয়ুষই করতে পারে, আর কেউ করতে পারে না। তখনই দেখা যায় যে প্রাচী বলে, কি বলছিস দাদা ভাই, যে যে এটা আরাধ্যার আয়ুষী পারে তুই পারিস না, এরকম কথা বলিস না। তখনই দেখা যায় যে ত্রিপর্ণা বলে, প্রাচী যেটা নিয়ে বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না। তখনই দেখা যায় যে প্রার্থনা বলে, হ্যাঁ কাকিয়া তো ঠিকই বলেছে, কাকুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে কি হচ্ছে ওদের মনে সেটা কি বুঝতে পারছে না এরা, কেন এমনটা করছিস প্রাচী, এমনটা করিস না। তখনই প্রাচী বলে, প্রার্থনা বারবার কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলাটা বন্ধ কর, সর্দি ভাই বা জামাইবাবু এইসবের মধ্যে জড়িত নাই, কিন্তু কিন্তু এইটাই বারবার হচ্ছে যে জামাইবাবু আর সর্দি ভাই এর মধ্যে জড়িত, যা হয়েছে তা এদের অন্যায়ের জন্য হয়েছে। তখনই দেখা যায় যে দীপালি বলে, ছোট তুই এসব কথা বলিস না, ঠিক চলে আসবে, চলে আসবে, তুই এতটা ভয় পাস না, ভিজিত ছেড়ে দেবে, যে ছেড়ে দেবে জিতকে। তখনই দেখা যায় যে দীপালির কথা শুনে রেগে যায় ত্রিপর্ণা, আর বলে, দিদি ভাই তুমি কি আমাকে বিধবার বেশে দেখতে চাও? তখনই রেগে যায় দীপালি আর বলে, ছোট এইসব কথা তুই মুখে আছিস, মুখে আনিস না ছোট, এসব কথা একদম আনিস না। দেখ আমি জিতকে আমার ছোট ভাইয়ের মতো দেখেছি, ও আমার দেওর, ওকে আমি এ বাড়ি থেকে এসে পেয়েছিলাম, ওকে আমি মায়ের মতো করে বড় করেছি, ওকে ওকে মায়ের মতো একজন সন্তানের মতো করে আদর স্নেহ করেছি, আর তুই কথা বলতে পারছিস সে ছোট? তখনই দেখা যায় যে ভানু বলে, ঠিকই তো বলেছে, একটাও তো অন্যায় কিছু বলেনি। তখনই বাবিন বলে, ঠিক বলেছো ভানু, একদম সত্য কথা বলেছে। তখনই দেখা যায় যে ভূমিকা বলে, চুপ করো তোমরা, সবাই চুপ করো, এভাবে কথা বলো না, এভাবে কেন কথা বলছো, তোমরা যেটা করছো যেটা বলছো এটা অন্যায় করছো, অন্যায় বলছো। দেখো আমি তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, দেখো তোমরা আরাধ্যার আয়ুষীকে এভাবে কাঠগড়াই তুলো না, আর ওদিকে ওদিকে ওই শিবপ্রসাদকেও কাঠগড়াই
তুলো না, আমি জানি এমন একজন আছে, সে আমাদের সবার এই বিপদ থেকে রক্ষা করবে, আমি তার উপরে ভরসা পাই। তখনই দেখা যায় যে দীপালি বলে, কার কথা বলছো তুমি ভূমিকা? তখনই ভূমিকা বলে, আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো না জেঠিমা? আমি আমি শিবপ্রসাদ গাঙ্গুলির কথা, ওরফে পরশুরামের কথা বলছি। সে থাকতে কিছুতেই আমাদের বাড়ির কোনো ক্ষতি হতে সে দেবে না। তখনই ভানু বলে, আর লোক খুঁজে পায়নি, ওই পরশুরামকে দিচ্ছে দায়ী। ওর তো এমনিতেই এ বাড়ির উপরে রাগ, আবার এখন নাকি সে জিতু মুখার্জিকে রক্ষা করবে। তখনই দীপালি বলে, হ্যাঁ রক্ষা করবে, আমি তো বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই বাবিন বলে, যে জেম্মা কি করে ঠিক হবে বলো তো? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, আমরা আমার ড্যাডকে আর খুঁজে পাবো না। তখনই ত্রিপর্ণা চিৎকার করে ওঠে আর বলে, বাবিন এ কথা বলিস না, তোর ড্যাডের কিছু হলে আমার কি হবে? আমি আমি আমার বরকে ছাড়া বাঁচবো না, আমি আমার বরকে ছাড়া থাকতে পারবো না। তখনই দীপালি কান্না করতে করতে বলে, ত্রিপর্ণা একটু বোঝার চেষ্টা কর, সবকিছু ঠিক হয়ে যাবে, জিৎ ফিরে আসবে বাড়িতে, পাগলামো করিস না। তখনই ত্রিপর্ণা বলে, পাগলামো করব না তো কি করব দিদি ভাই, আমি আর পারছি না দিদি ভাই, আমি আর জিতকে ছাড়া থাকতে পারছি না। জিতকে মেরে ফেলবে, জিতের কিছু হয়ে গেলে তখন কি হবে? না, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখনই দেখা যায় যে ভানু বলে, শক্ত হন, এখনই শক্ত হওয়ার ট্রেনিং দিন, তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আর আরাধ্যা, আমি তোমাকে বলছি তুমি ফিরে যাও, সবকিছু ঠিক করো। তখনই ভূমিকা বলে, যে ভানু এভাবে কথা বলবে না, একদম বলবে না, কারণ আরাধ্যা আর আয়ুষী কোথাও যাবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস সবকিছু ঠিক হবে।